আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে বাংলাদেশে আগামী নির্বাচনের চেহারাটা কেমন হবে সেটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে সেটা আমি দেখছি বিস্ময়ের সঙ্গে। দেখুন, কয়েকটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। কয়েকদিন আগে 4 তারিখে, আজকে 9 তারিখ, 5 দিন আগে উত্তরায় এই গণ আন্দোলনের সময় যে নিহত হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তিনি 4 তারিখে বিএনপিতে জয়েন করলেন। এবং বিএনপিতে সেই যোগদানের কালীন যে দৃশ্যটা আমরা দেখলাম, সেখানে বিএনপির মহাসচিব ছিলেন এবং অনলাইনে তারেক রহমান সাহেবও সেই দৃশ্যের সাক্ষী হয়েছেন এবং উনি সেখানে যোগ দিলেন। কোনো সন্দেহ নেই যে মীর মুগ্ধ যিনি মারা গিয়েছিলেন তিনি আমাদের এই গণ আন্দোলনের একটা আইকনে পরিণত হয়েছিলেন। সবাই এই নামটা এখন জানেন, কাজেই সেই নামের যে ব্যক্তি যিনি নিজের জীবন দিয়েছেন তারই যমজ ভাই তিনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিলেন। এরপরে এই জুলাই ফাউন্ডেশনের উনি দায়িত্বেও ছিলেন কিছুদিন, তারপরে যা হোক পদত্যাগ করেছেন। কেন করেছেন এটা নিয়ে নানা কথা আছে, সে আলোচনায় আমি যাচ্ছি না। কাজেই রাজনীতিতে এই নামটা, এই ক্যারেক্টারটা অবশ্যই একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি মনে করি হয়েছে। পাশাপাশি স্নিগ্ধর জন্য এটা একটা প্লাস পয়েন্ট, একটা বড় দলে উনি যোগ দিতে পেরেছেন, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপর শুনলাম তিনি নাকি উত্তরার থেকে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছেন। এটা শুনে আমি প্রথমে একটু হোঁচট খেলাম এই কারণে যে স্নিগ্ধ তো আগে বিএনপি করতেন না, কখনোই করতেন না। তাহলে উত্তরাতে এই যে আওয়ামী লীগের 16-15 বছর, আওয়ামী লীগের যে 15.5 বছর সময় শাসনকাল, এই সময় আওয়ামী লীগ যে বিএনপি নেতা কর্মীদের উপর যে নিদারুণ টর্চার করেছেন, এই টর্চারের সময়টাকে, দলটাকে ওখানে ধরে রাখা, এই সমস্ত কাজে দলকে ধরে রাখা, দলকে উদ্দীপ্ত করা অথবা দলের হয়ে কোনো না কোনো কাজ করা, এই কোনো কাজে গত 15.5 বছর কি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের কোনোরকম ভূমিকা ছিল না। এখন যদি স্নিগ্ধ সামনে বিএনপির নমিনেশন পেয়ে যান, উনি নির্বাচিতও হবেন এবং তখন কিন্তু এই এলাকায় বিএনপির যারা রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু স্নিগ্ধকে নেতা মেনেই কাজ করতে হবে। তাদেরকে এমন একজন লোককে নেতা মানতে হবে যে লোকটা তাদের বিপদের সময় ছিল না, তাকে এখনো প্রশ্ন ওঠে না। উনি কি বিএনপির রাজনীতিটা খুব ভালো বোঝেন? যিনি রাজনীতি করেনি নাই তিনি কি করে বুঝেন আমি এটা মানব? তাহলে তাকে দেওয়াটা কেন? অনেক সময় এমন হয় যে এমন একজন মধ্যপন্থার লোককে আনতে হয় যে নাকি নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। সন্দেহ নাই মীর স্নিগ্ধ এই সময় ওরকম একটা ভালো ভূমিকা রাখতে পারবে, কারণ ওনার নামেরও একটা কিন্তু গুরুত্ব আছে। প্রশ্ন হচ্ছে, এখন কি নির্বাচনের মাঠ বিএনপির জন্য অতটা প্রতিদ্বন্দ্বিতামূলক? যদি স্নিগ্ধ এখানে নির্বাচনে লড়াই প্রার্থী না হন তাহলে কি এখানে বিএনপি হেরে যাবে? হয়তো বলবেন বিএনপি লিডার সেরকম ভালো কেউ নাই, এটাও আমি বিশ্বাস করি না। বিএনপি লিডার ভালো অবশ্যই আছে, যাকে দেখা যাচ্ছে হয়তো তাকে নিয়ে আপনাদের আপত্তি আছে, সে হয়তো প্রচুর চাঁদাবাজি করেছে, অমুক করেছে, তমুক করেছে, তাকে দিয়েন না। ওখানে বিএনপির নিবেদিত প্রাণ কেউ না কেউ তো আছে, এত বড় দল থাকবে না? থাকবে। বরঞ্চ আপনারা যদি, যার প্রতি আপনাদের আপত্তি আছে, যদি এমন কেউ থাকে যে নাকি দলের বড় পদে আছে কিন্তু তার ভূমিকা এই সময় ভালো ছিল না, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গিয়েছিল, দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, যদি এমন কেউ থাকে তাকে নমিনেশন দিয়েন না। বরঞ্চ তাকে দেখিয়ে দলের জন্য নিবেদিত প্রাণ সৎ এমন একজন বিএনপির কর্মীকে অথবা বিএনপির নেতাকে অথবা বিএনপির সমর্থককে তুলে নিয়ে আসেন, এনে তাকে মনোনয়ন দেন। তাতে কি হয়, চাঁদাবাজির যে কি শাস্তি সেটাও তারা বুঝতে পারে এবং
বিএনপির দলের জন্য নিবেদিতভাবে কাজ করার কি মূল্যায়ন, সেটাও লোকে বুঝতে পারে। কিন্তু যদি আপনার কোনোটা না করে সম্পূর্ণ বাইরের একজন লোককে এনে লটারি পাওয়ার মতো করে মনোনয়ন দিয়ে দেন, সেক্ষেত্রে কি হয়, কোনো মেসেজ কিন্তু কারো কাছে যায় না। দলের কেউ কিন্তু বুঝতে পারে না যে কী কারণে কি হয়ে গেল। তাদের এতদিনের যে ডেডিকেশন, তার কী মূল্যায়ন হলো, এটা কিন্তু দলের কেউ বুঝতে পারে না। মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং তারা তখন ওই ছোট নেতা হিসাবে অথবা আঞ্চলিক লিডার হিসাবে তারা কিন্তু নানা ধরনের দুর্নীতিপরায়ণ কাজে, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে। এই কিছুই তো হলো না, তাহলে এটা করে কিছু দূর অগ্রসর হই। আমি মনে করি বাংলাদেশের যে এই যে আপনার দায়িত্বে যাওয়ার পরেই যে লুটপাটের একটা রাজনীতি শুরু হয়, তার বীজটা কিন্তু এভাবে বোনা হয়। তো এই প্রশ্নটা কিন্তু যখন থাকছে, যখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে আমার সঙ্গে একাধিক লোকে আলোচনা হয়েছে এবং স্নিগ্ধও দেখলাম, উনি বললেন যদি ওনাকে সুযোগ দেওয়া হয় তাহলে উনি বিএনপির উত্তরা থেকে নির্বাচন করতে চান বিএনপির হয়ে। মানে উনিও মেন্টালি এক ধরনের প্রিপারেশন আছে এবং ওই এলাকায় বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি। তাহলে ধারণা করা হচ্ছে যে স্নিগ্ধ হয়তো নমিনেশন পেতে যাচ্ছেন। ঠিক একই রকম আরেকটা ঘটনা আজ ঘটল। সেই ঘটনাটা কি? সেই ঘটনা হলো এই সরকারের একজন উপদেষ্টা, খুবই আলোচিত এবং খুবই বিতর্কিত একজন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি আবার ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই ক্যাবিনেটে যুক্ত হয়েছেন। সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার বাড়ি হলো কুমিল্লার মুরাদনগরে। ওখান থেকে তার ভোটার তালিকাটা ভোটার হিসাবে উনি ধানমন্ডিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আবেদন করলেন। উনি আর ওখানে ভোটার থাকবেন না, ধানমন্ডি এলাকার ভোটার হবেন। উনি কি ধানমন্ডি এলাকায় থাকেন? না, থাকেন না। উনি মুরাদনগরও থাকেন না, বাট ওটা গ্রামের বাড়ি, ওখানে ছিলেন একদিন। ওখানে উনি চেষ্টাও করেছেন, নানা ধরনের কাজকর্ম করেছেন, কিন্তু যখন ওখানে দেখা গেল যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে, বিএনপি মানে দিচ্ছেন বলে ঘোষণা করেছে, তখন উনি হতাশ হয়ে হয়তো ওখান থেকে নাম কাটিয়ে ধানমন্ডি আসতে চাচ্ছেন। মুরাদনগরে ভোটার থাকলে যে ধানমন্ডিতে প্রার্থী হওয়া যাবে না তা কিন্তু নয়। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু আমি ওখানে নির্বাচন করব না, আমি ঢাকায় নির্বাচন করব, অতএব আমার ভোটটা ওখানে নষ্ট করে লাভ কী। খুব স্বাভাবিক, খুব লজিক্যাল কথা কিন্তু। কারণ উনি যদি ঢাকায় প্রার্থী হন, উনি তো নির্বাচনের দিন এখানেই থাকবেন, তো উনি তো মুরাদনগরে যে ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটটা তো নষ্ট হবে ওখানে। দিস ইজ গুড ডিসিশন, আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হলো, আমি যতদূর জানি উনি থাকেন তেজগাঁও থানার দিকে, তো উনি তাহলে ধানমন্ডিতে এলেন কেন? ওখানে কিন্তু তেজগাঁওর ওখানে কিন্তু একজন প্রার্থী দিয়ে দিয়েছেন, বিএনপি দিয়ে দেওয়া হয়েছে, ধানমন্ডি এলাকায় দেয়নি কাউকে। তাহলে কি ধানমন্ডিতে উনি আসছেন এই কারণে যে এখান থেকে উনি নমিনেশন নিতে চান, নির্বাচন করতে চান? হ্যাঁ, উনি নিজেও এটা বলেছেন যে উনি নির্বাচন করবেন। উনি একদম কনফার্ম করেছেন যে আমি নির্বাচন করব, এবং এটাও বলেছেন আপাতত সিদ্ধান্ত স্বতন্ত্রই করব, তারপরে দেখব কোন দলের সঙ্গে কোন দলে যেতে পারি, অথবা দলের সঙ্গে আমার সম্পর্ক হয়, তাহলে সেই দলের নমিনেশন নিয়ে আমি নির্বাচন করব। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করছেন, উনি ধানমন্ডি এলাকায় ভোটার হতে চেয়েছেন, অতএব উনি ধানমন্ডিতে ভোটার হবেন। কিন্তু কোন ঠিকানায় হবেন, এখনও তো ওনার ধানমন্ডিতে কোনো ঠিকানা আছে বলে আমি জানি না। ধানমন্ডিতে থাকবেন ঠিক করেছেন, কিন্তু একটু বাসা ভাড়া করেছেন, তাহলে কোন ঠিকানা দিয়েছেন আমি এটাও জানি না, হয়তো খোঁজ দিলে জানা যাবে। তো উনি যখন ধানমন্ডি থেকে নির্বাচন করবেন ঠিক করেছেন, এমন একটা জায়গা থেকে করবেন বলে ঠিক করেছেন যেখানে বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি। এখানে কিন্তু বিএনপির আমার বিবেচনায় খুবই ভালো ডেডিকেটেড দুজন প্রার্থী আছে, একজন ব্যারিস্টার অসীম, একজন শেখ রবিউল আলম রবি। দুইজনই যথেষ্ট পরিচিত এবং দুইজনেরই অনেক এখানে আপনার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দলকে টিকিয়ে রাখার জন্য, এবং দুইজনই অনেক দিন ধরে বিএনপি করেন, দুইজনই চমৎকার বলেন, দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং দুইজনকে আমি অত্যন্ত ভালো মানুষ বলে জানি। তো এদের যে কোনো একজন বাদ পড়লে আমার মন খারাপ হতো। এখন যদি দুজনই বাদ পড়ে যান তাহলে কি হবে? আবার ফর্চুনেটলি আমি নিজেও ধানমন্ডি এলাকার ভোটার, আমি এলাকারই ভোটার, তাহলে আমাকে তো একজন ভোট দিতে হবে। আমি এই দুজনে যে কোনো একজনকে পেলে আমার মনে হতো না ভালো একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে। কিন্তু এখন যদি আমাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ভোট দিতে বলা হয়, সেটা দেবো না ভাই, আমি আগেই বলে দিলাম। আমি দেবো না মানে কেন? কারণ ওনার আমি এত
কর্মকাণ্ডের কথা শুনেছি, স্ক্যান্ডাল শুনেছি, দেখেছি, ওনার বিভিন্ন আচার আচরণের মাধ্যমে যে আচার আচরণের যে পরিচয় আমি পেয়েছি, আমার মনে হয় না যে আমি ওনাকে ভোট দিতে পারবো শেষ মুহূর্ত পর্যন্ত। আমি জানি না, জামাতের প্রার্থীও আছে, সেটাও দেখবো কে প্রার্থী, আমার ঠিক খেয়াল নাই, হয়তো তাকেও দিতে পারি, কে জানে, অথবা কাউকে দিতে নাও পারি, কিছুই বলা যায় না। যাই হোক, তবে আমি মনে করি অনেকে হয়তো ভাবছেন যে তাহলে যেহেতু এটা এখনো ফাঁকা আছে, তাহলে এটা কি তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে? এটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলেন, উনি অস্বীকার করেছেন। উনি বলেছেন, না, আমার সঙ্গে সেরকম কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, কাজেই আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি, অতএব আমি এটা বলছি না, কিন্তু আপাতত আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব। কিন্তু ঢাকার মানুষকে জিজ্ঞাসা করেন, এই এলাকার ভোটারদেরকে জিজ্ঞাসা করেন, তারা সবাই কিন্তু একই কথা বলবেন যে ওনার জন্য ফাঁকা রাখা হয়েছিল। এবং এই যে ফাঁকা রাখাটা, এই যে এতদিনের যে ধারণাটা, আলাপচারিতা, যেটা নাকি মানুষ সন্দেহ করেছিল, সেটা যে সত্য হতে পারে, তার একটা নমুনা টের পাওয়া গেল উনি এই এলাকার ভোটার হওয়ার মাধ্যমে। আবার দুদিন আগে আমি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা অনুষ্ঠানে বলছিলেন যে 10-20 কোটি টাকা চায় না, ভোট করা যায় না, তাই আমাদেরকে ভাবতে হয়। মানে ওনারা যে ভোট করবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল হয়তো, অথবা নিজে থেকেই বলেছেন, টিভিতে যেটা দেখলাম আর কি, যিনি বলছেন যে 10-20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা যায় না। তো এই বাস্তবতায় যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ নির্বাচন অংশগ্রহণ করার। কাজে আমাদেরকে বারবার চিন্তা করতে হয় ইলেকশন করব কি করব না। ভালো কথা, এই কথাটা মানলাম। এই কথাটা আমি অন্য একটা অর্থ খুঁজে পাচ্ছি। সেটা হলো, উনি নির্বাচন করবেন কি করবেন না সেই দিন পর্যন্ত ওনার ধারণা ছিল, কারণ 10-20 কোটি টাকার লোক নির্বাচন করা যায় না। এখন উনি ঘোষণা করেছেন উনি নির্বাচন করছেন, তার মানে কি ওনার এর মধ্যে 10-20 কোটি টাকা কালেকশন হয়ে গেছে? নাকি এটা এমনও হতে পারে ওই সময়ে আওয়াজটা দিয়েছেন যাতে নাকি 10-20 কোটি টাকা এই 2-3 দিনের মধ্যে ম্যানেজ হয়, কেউ না কেউ তাকে দেয় যে আপনি যখন নির্বাচন করতে চান তাহলে টাকাটা নেন, আমাকে ওই কাজটা করে দেন। এগুলো কি কিছু আমি জানি না, বাট এই সন্দেহগুলো মনের মধ্যে জাগে। কিন্তু বটম লাইন হলো এই আলোচনার, আমি যেটা মনে করি, রাজনৈতিক দলগুলোর সবসময় উচিত হবে দলের প্রতি যাদের ডেডিকেশনটা বেশি, যাদেরকে দিলে দলের সম্মান বৃদ্ধি হবে, তেমন কাউকে মনোনয়ন দেওয়া। এমন কাউকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না যার সঙ্গে অনেক অনেক স্ক্যান্ডাল জড়িয়ে আছে। তাহলে কি হয়, দলের ইমেজ নষ্ট হয় এবং লোকে ভাবে যে এই দলটা এরকম স্ক্যান্ডাল আছে কোন লোককে যখন নিয়ে আসছে, তাহলে বোধহয় দল এগুলিকে এনজয় করে এবং দল বোধহয় নিজেরাও এগুলি করবে। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে আমরা এটা নিয়ে আমি অন্ততপক্ষে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করব যে উত্তরায় এবং ধানমন্ডিতে কী হয় এবং তার ব্যাখ্যাটা বিএনপির কাছ থেকে কী আসে। প্রিয় দর্শক, রাজনীতিতে এত প্যাঁচগোছ সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। গণমাধ্যম কর্মী হিসাবে আমরাও বিভ্রান্ত হয়ে যাই। যেমন আসিফ মাহমুদ বলছেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। ঢাকার কোন আসন থেকে করবেন, কেন ঢাকা 10 আসন বিএনপি ফাঁকা রাখলো, কোনো কিছুরই তার উত্তর নেই। তিনি কি এনসিপি থেকে করবেন নাকি বিএনপিতে যোগ দিয়ে বিএনপি থেকে করবেন সেটা পরিষ্কার করেননি। বলছেন স্বতন্ত্র করবেন। আসলে কি স্বতন্ত্র করবেন, এটা একটা প্রশ্ন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি এমন এক তার লোকজন এত বেশি যে একটা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে রাজনৈতিক দলের, যেখানে বিএনপির প্রার্থী থাকবে, জামাতের প্রার্থী থাকবে, সবই ধোঁয়াশা। আসলে নিশ্চয়ই একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে, কিন্তু যেহেতু উপদেষ্টা তিনি এখনো পদে আছেন, সেটা এখনো খোলাসা করছেন না। কিন্তু বিষয়টা হলো যে একদম শেষ মুহূর্তে খোলাসা করাটা ঠিক না। মানুষ এটাকে মনে করে এক ধরনের প্রতারণা, ভালোভাবে দেখে না। এখানে যদি সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এনসিপি বিএনপির জোট হয়ে তিনি করবেন, তাহলে বলা উচিত। জামাতের সাথে যদি জোট হয়ে থাকে তাহলে সেটাও প্রকাশ করা উচিত। অথবা যেটাই করুক না কেন, যেহেতু তিনি বলেছেন যে নির্বাচন করবেন, তাহলে আর উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। উপদেষ্টা পরিষদের থেকে অনেক ঘটনা ঘটেছে এবং সবগুলি ভালো হয়নি। মুরাদনগর নিয়ে যে ধরনের পরিস্থিতি, সেখানে প্রতিষ্ঠিত নেতা, সেখানকার কায়কোবাদ এবং সেখানে তৎপরতাগুলো, চ্যালেঞ্জ জানানো, সব মিলায় ভালো হয়নি। এখন
ঢাকা 10 আসন, ঢাকা 10টা তো বিএনপি ফাঁকা রাখছে। এমনি কি ফাঁকা রাখছে? এখানে বিএনপির লোকজন নাই? বিএনপির ভুরি ভুরি লোকজন, অন্তত মানে 15-20 জন আছে বিএনপির মানে নমিনেশনে নির্বাচন করতে চায়। তাহলে এই আসনটা ফাঁকা রাখলো কেন? নিশ্চয়ই কারণ আছে। আবার ঠিক সেই ঢাকা 10 আসনেই ভোটার হলেন তিনি এবং বলছেন যে তিনি ধানমন্ডিতে বসবাস করবেন এবং নির্বাচন করবেন। কিভাবে নির্বাচন করবেন সেটা তিনি বলেননি। বলছেন যে যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবে এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। তাহলে মুরাদনগর থেকে চলে আসলো, কায়কোবাদদেরকে জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসলো এখানে, ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু ভোট দিতে পারিনি, যাই হোক সে সমস্ত কথা বাদ দিয়ে এখানে বলছেন যে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক। এই যে এখানে একটা ফাঁক রয়ে গেল, যে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র করার, তারপর দেখা যাক। তার মানে এনসিপি বললে তাহলে সবাই বলবে যে তুমি তাহলে এনসিপি, তুমি তাহলে উপদেষ্টা পরিষদে আছো কেন? বিএনপির বললেও সমস্যা, স্বতন্ত্র বলে আচ্ছা ঠিক আছে, সে স্বতন্ত্র, তো সে তো কোনো না, সুতরাং উপদেষ্টা পরিষদে থাকতে পারে। এই যে উপদেষ্টা পরিষদের শেষ সময় পর্যন্ত থাকা, এই আকাঙ্ক্ষাটা ঠিক না। এমনি নভেম্বর মাসের আজকে কয় তারিখ? আর আছে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি শিডিউল করে আর 20 দিন, তো 20 দিনের জন্য অপেক্ষা না করে এখনই তো পদত্যাগ করে পরিষ্কার ভাবে নির্বাচনের মানে বিষয়টা পরিষ্কার করে মাঠে নামাটাই ভালো ছিল। এটা আমার মানে এটা একটা সরল অভিব্যক্তি, আমি যেভাবে দেখি। এখন ওনারা তো রাজনীতি আরো ভালো বোঝে, তারাই বুঝবে। সে নিজেতে যদি করে তার বিবেচনা একটা, আর যদি এনসিপি হয় তাহলে এনসিপির একটা বিবেচনা থাকা উচিত। যদি বিএনপি থেকে করতে চাই বা সমঝোতায় করতে চাই তাহলে সেটাও পরিষ্কার করা উচিত। বিএনপি যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা 10 আসন রয়েছে। বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি তার জন্যই ফাঁকা রাখা হয়েছে কিনা বা বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। আসিফ মাহমুদ বলছেন, আমার কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার জানার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেব। সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় তার থাকার পরিকল্পনা রয়েছে, সেই জায়গা থেকে এই এলাকায় ভোটার হচ্ছেন যাতে ভোটটা অপচয় না হয়। তারপর বলছে, নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে দ্রুতই আপনাদের সেটা জানাবো। আসলে এইটাই করা উচিত। সরকারের সিদ্ধান্ত সরকার কেন বলবে? এটা তো নিজের রাজনৈতিক সিদ্ধান্তটা প্রকাশ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। সব সরকারের উপর ছেড়ে দেওয়াটা তো মুশকিল। যাই হোক, একটা মানে ধোঁয়াশা রেখে আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচন করবেন। ঢাকা 10-এর হয়তো তিনি ভোটার হয়েছেন, এখান থেকে নির্বাচন করবেন। নভেম্বরে অনেকগুলো ঘটনা। একটা ঘটনা হচ্ছে যে 13ই নভেম্বর শেখ হাসিনার গণহত্যার মামলার রায়। সেই পরিস্থিতিকে ঘিরে একটা টানটান উত্তেজনা আছে যে আওয়ামী লীগ 1 লাখ নাকি 10 লাখ লোক সমাগম করবে ঢাকায়, বিপুল পরিমাণ বিক্ষোভ করবে। সরকার বলছে যে এটা নিয়ে তারা ঘাবড়াচ্ছে না। প্রসিকিউশনও বলছে যে এটা তাদের রায়ের উপরে, মানে রায় ঘোষণা করতে কোনো প্রভাব পড়বে না। এটা তো গেল অন্য সংকট। আভ্যন্তরীণ মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না করা হয় তাহলে তারা সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আবার বিএনপি বলছে যে তারাও যদি কর্মসূচি ঘোষণা করে তাহলে রাজপথে সংঘাত হবে। কিন্তু বিএনপি কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে গেছে। নির্বাচনী শোডাউন হচ্ছে প্রায় প্রতিনিয়ত। বিভিন্ন প্রার্থীরা এবং মনোনয়ন প্রত্যাশীরা প্রতিনিয়ত কিন্তু তারা কর্মসূচি করছে। তারাও নির্বাচনের নামে হলো তারা কিন্তু রাজপথে আছে। এই অবস্থায় নভেম্বর মাস ঘিরে একটা উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে। আবার মধ্য নভেম্বরের মধ্যে সনদ বিষয়টা ঘোষণা করবে সরকার, তার সিদ্ধান্ত। যেহেতু রাজনৈতিক দলগুলো আজকের মধ্যে তারা সমাধান করতে পারলো না, 7 দিনের আলটিমেটাম আজকে শেষ হয়ে যাচ্ছে, ফলে কাল থেকে সরকারের পালা। এখন ওই যে রাজনৈতিক বলটা সেটা সরকারের কোর্টে। সরকার এখন তার কোর্টে যেহেতু আসছে, এটা তো আর আবার রাজনৈতিক দলগুলোকে ফিরায় দেবে না। ইতিমধ্যে প্রেস সচিব বলেছেন যে সরকার তার মতন করে সিদ্ধান্ত দেবে, যেহেতু রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সরকারের উপদেষ্টা পরিষদ আলোচনা করবে, আলোচনা করে যেটাকে সঠিক মনে করবে সেটা তারা ঘোষণা করবে।
এনসিপি আজকে দেখলাম যে তারা বলছে যে যদি সংস্কার কর্মসূচি সরকার দিতে বিলম্ব হয় তাহলে তার এক্সিট পয়েন্টটা কঠিন হয়ে যাবে এবং নির্বাচন নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হবে। মোট কথা একটা পরোক্ষ ইঙ্গিত যে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, যদি সেটা না হয় তাহলে সরকার ক্ষমতা ছাড়তে পারবে না এবং নির্বাচনটাও অনিশ্চিত হবে। এটাই হয়তো এনসিপি বলতে চায়। এনসিপি থেকেও এখন মুখ্য বিষয়টা হচ্ছে জামাত সহ তার সহযোগীরা, তারা যদি সত্যি সত্যি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে দেয় নভেম্বর মাসে, আর সরকার যদি তার মতন করে ঘোষণা করে, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে বোঝা যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানটা এই যে কিসের সংস্কার, কিসের আর মানে গণভোট, সংস্কারের বিষয়টা তো সমাধান হয়েছেই, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটা বাস্তবায়ন করবে পার্লামেন্ট। এই যে পজিশনটা, এই পজিশনটা এখন সবকিছু এই নভেম্বর মাসের মধ্যে অনেকগুলো, একদিকে শেখ হাসিনার গণহত্যা মামলার রায় 13 তারিখ এটা নির্ধারিত, অন্যদিকে মধ্য নভেম্বরে তার পরপরই সংস্কার নিয়ে সরকার মানে ঘোষণা দেবে, কারণ মধ্য নভেম্বরের পরে কিন্তু আর বেশি সময় নেই, আর 15 দিন থাকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে। তাহলে গণভোট কোথায়, সংস্কার কোথায়, সাধারণ নির্বাচন কোথায়, মানে সব মিলায় একটা অনিশ্চিত, একটা অস্থির একটা অবস্থা। এই অবস্থা অনেকে আশঙ্কা করছে নভেম্বর মাসটা খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, অত্যন্ত উত্তপ্ত একটা অবস্থা যাবে, যে কোনো দিকে এই পরিস্থিতি টার্ন করতে পারে। কোন দিকে টার্ন করবে, ভালোর দিকে নাকি খারাপের দিকে, সেটা নির্ভর করে রাজনৈতিক দল। এবং যে প্রশ্ন আগেও করেছিলাম আজকেও সে প্রশ্ন করতে চাই, সরকারের ভেতরের কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী তার মানে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ দমনে রাস্তায় নামতে প্রস্তুত এবং তারা সশস্ত্র এবং সে কারণেই নিরাপত্তা বাহিনী ব্যাপক বিশৃঙ্খলা এবং রক্তপাত এমন একটা পরিস্থিতির আশঙ্কা করছে। সরকারের ভেতরে কোন সে অসন্তুষ্ট অংশ বা বাহিনী যারা প্রস্তুত আওয়ামী লীগ দমনে রাজপথে নামতে 13ই নভেম্বর কিংবা তার আগে যখন আওয়ামী লীগ রাজপথে নামবে? হঠাৎ করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছিলেন যে রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করতে পারেন। তখনই প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশে ঠিক কোন প্রতিরক্ষা কৌশল বা নীতির আওতাধীনে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্যোগে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা হলো এত হাজার তরুণের জন্য, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি করে বাংলাদেশ প্রতিরক্ষার জন্য, সে প্রশ্ন উঠেছিল তখনই। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্যোগ থেমে থাকেনি, কারণ মনে রাখতে হবে, আপনারা যদি গোপালগঞ্জ ঘটনার কথা মনে করেন, গত জুলাই পদযাত্রায় মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জে গিয়ে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ গণপ্রতিরোধের সম্মুখীন হলেন, তখন সেনাবাহিনী গুলি চালালো এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে সেখান থেকে নিয়ে এলো, কিন্তু রাতের বেলা আসিফ মাহমুদ ধরনের পদক্ষেপ নেবে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর ওপরে তার প্রভাব কিংবা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে তার যে অপরিসীম ক্ষমতা, সে বিষয়ে সন্দেহ করা যায় না। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনের আগে এমন একটা বাহিনী, সশস্ত্র বাহিনী কেন গড়ে তুলছেন, কিংবা তিনি যে আগেই বলেছিলেন যে 5ই আগস্টেও যদি শেখ হাসিনার পতন না ঘটতো তাহলে তাদের প্রস্তুতি ছিল যে তারা একটা সশস্ত্র যুদ্ধে যেতেন। এই প্রশ্ন বারবার উঠেছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই সশস্ত্র বাহিনী, সেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতির সেই অস্ত্রগুলো কোথায়? এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিমানবন্দর পার হয়ে বিদেশ সফরে যাওয়ার সময়, সরকারি সফরে যাওয়ার সময় তার হ্যান্ড লাগেজে AK-47 গুলিও পাওয়া গিয়েছিল, এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে তিনি আত্মরক্ষার জন্য লাইসেন্সকৃত অস্ত্র রাখেন। এই যে একজন ছাত্র নেতা, তিনি অস্ত্র চালানো শিখলেন কবে? তারা যে আন্দোলন পরিচালনা করছিলেন সে আন্দোলনে সরকারের পতন তাদের নির্ধারিত সময়ে না হলে সশস্ত্র আন্দোলনে যাওয়ার প্রস্তুতি তারা
কখন নিয়েছিলেন, সে অস্ত্রগুলো কোথায়, আর কেনই বা নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়ে সরকারি টাকায় একটা নিজের বাহিনী গড়ে তুলছেন, এই প্রশ্নগুলো যখন চারদিকে আছে। এমনকি বিবিসি বাংলা যখন তাকে প্রশ্ন করেছে, তিনি বলেছেন আরো তরুণ তরুণীদের এই অস্ত্র প্রশিক্ষণে আনার সুযোগ আছে, সকলকেই গণপ্রতিরক্ষার অংশ হিসেবে অস্ত্র চালনা শেখা জরুরি বলে তিনি মনে করেন। আর গত কদিনে তার ফেসবুক স্ট্যাটাসগুলো যদি লক্ষ্য করেন, দেখবেন সেই 21শে অক্টোবর অস্ত্র প্রশিক্ষণের আহ্বান জানিয়ে দেওয়া পোস্টটির পর গত কয়েকদিনে তিনি ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে তরুণ তরুণীদের অস্ত্র প্রশিক্ষণ কতটা জরুরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ এবং নিরাপত্তার জন্য, সে বিষয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। এখন ভারতীয় সংবাদ মাধ্যম anynews.in এই খবর দিচ্ছে যে তাদের কাছে এমন ডকুমেন্ট, পুলিশ বাহিনীর এমন দলিল পৌঁছে গেছে, যেই দলিলে 13ই নভেম্বর 10ই নভেম্বর থেকে আওয়ামী লীগের যে কর্মসূচি শুরু হচ্ছে তার চূড়ান্ত পর্ব হিসেবে 13ই নভেম্বর আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে, শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ওই দিন ঘোষিত হবে, সেটাকে মাথায় রেখে ওই দিনে আওয়ামী লীগ দমনে 10 তারিখ থেকে আওয়ামী লীগ দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে, কারণ পুলিশের ওই ডিটেইল প্ল্যানে, বিস্তারিত পরিকল্পনায় পরিষ্কারভাবে লেখা আছে যে পুলিশ তার ইউনিটগুলোর সঙ্গে নানা রকম অক্সিলারি ফোর্স মোতায়েন করবে এই কয়দিন ঢাকা শহর জুড়ে 49টি থানায় বিভিন্ন প্লাটুনে ভাগ করে। পুলিশ বাহিনীর সাথে অক্সিলারি ফোর্স কোনটি, কোনগুলোকে পুলিশ বাহিনী সহযোগী বাহিনী বলছে, সেই প্রশ্ন যখন উঠছে তখন এই সন্দেহ অত্যন্ত তীব্রভাবে দানা বেঁধে উঠছে যে এই অক্সিলারি ফোর্সই হচ্ছে সেই অক্সিলারি ফোর্স যেই ফোর্সকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2024-এর আগস্ট থেকেই প্রস্তুত রেখেছিলেন, এবং গত কমাসে বছরে হয়তো সেই বাহিনীতে সংখ্যা আরো বেড়েছে। আর এখন তো প্রকাশ্যে সরকারি টাকায় সরকারি উদ্যোগে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলছেই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই গতকাল তিনি ঢাকা শহরে নেমে আসছে পুলিশের সঙ্গে, পুলিশের ইউনিফর্ম পরেই এই অক্সিলারি ফোর্স কাজ করবে থেকে একজন ডিসি এবং দুজন এডিসি মিলে নিয়ন্ত্রণ করবেন। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের জন্য পরিষ্কার করা যে সত্যি এমন কিছু ঘটছে কিনা, কারণ আমার দেশ পত্রিকা 13ই নভেম্বর কি ঘটতে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সূত্রগুলোর বরাতে যে খবর গত 7ই নভেম্বর ছেড়েছে, শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের এবং সেনাবাহিনীর বিভিন্ন ভারতে পলাতক শীর্ষ কর্মকর্তারা মিলে এই পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার বা ঢাকা লকডাউনের যে কর্মসূচি তারা 13ই নভেম্বর দিয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে এবং তা বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই খবরে আপনাদেরকে আমি বলেছি এ সংক্রান্ত বয়ানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমার দেশ পত্রিকা তার গোয়েন্দা সূত্রের বরাতে বলছে, সেখানে তারা বলেছে যে নিরাপত্তা সূত্রটা তার পাশাপাশি তারা কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে নিরাপত্তা সূত্রগুলো এই আশঙ্কা করছে। আমার দেশ আরো লিখছে নিরাপত্তা সূত্রের বরাতে যে নিরাপত্তা সূত্রগুলো এমন আশঙ্কাও করছে যে সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। যে প্রশ্ন আগেও করেছিলাম, আজকেও সে প্রশ্ন করতে চাই, সরকারের ভেতরের কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী তার মানে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ দমনে রাস্তায় নামতে প্রস্তুত এবং তারা সশস্ত্র, এবং সে কারণেই নিরাপত্তা বাহিনী ব্যাপক বিশৃঙ্খলা এবং রক্তপাত এমন একটা পরিস্থিতির আশঙ্কা করছে। সরকারের ভেতরে কোন সে অসন্তুষ্ট অংশ বা বাহিনী যারা প্রস্তুত আওয়ামী লীগ দমনে রাজপথে নামতে 13ই নভেম্বর কিংবা তার আগে যখন আওয়ামী লীগ রাজপথে নামবে? সরকারের ভেতরে বা সরকার কোন সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছে?
কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সশস্ত্র বাহিনী সহ পুলিশ বাহিনী সকলের ভেতরে ব্যাপক শঙ্কা যে প্রচুর পরিমাণ অস্ত্র বাংলাদেশের দিকে দিকে ছড়িয়ে আছে। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতির অস্ত্র কই, সেই প্রশ্ন যদি বাদও দেই, সেই আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময় একের পর এক কারাগার লুট করে, তারপর 5ই আগস্টের পর থানাগুলো লুট করে, পুলিশ ফাঁড়ি লুট করে, এমনকি গণভবন লুট করে যে ধরনের সর্বাধুনিক অস্ত্র লুটপাট হয়ে গেছে, সেই অস্ত্র তো এখনো ফেরত আসে নাই। এমনকি বিএনপির যে এমপি প্রার্থীর সমাবেশে কদিন আগে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে মেরে ফেলা হলো, সেখানে 50 জন অস্ত্রধারী উপস্থিত, এক ভর্তি অস্ত্র এবং বিস্ফোরক। কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী বিশ্বাস করছে না যে এসব অস্ত্রের চালান একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে এই অস্ত্রের চালান একটা বিচ্ছিন্ন ঘটনা। তারা জানে এরকম আরো অনেক অনেক চালান এসেছে বলে সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে। কিংবা বিমানবন্দরে আগুন লাগানোর পর বিমানবন্দরের সেই কার্গো ভিলেজের স্ট্রং রুম থেকে, সবচেয়ে সুরক্ষিত ভল্ট থেকে সোনা দানা হীরা কিচ্ছু চুরি হলো না, একের পর এক সর্বাধুনিক অস্ত্র চুরি হয়ে গেল। এসব ঘটনায় বোঝা যায় কোনো একটি পক্ষ, কোনো একটি গোষ্ঠী অস্ত্র জমা করছে বিভিন্ন জায়গায় এবং তারা প্রস্তুত হচ্ছে একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটাতে। সেটাকেই কি বাংলাদেশের নিরাপত্তা সূত্র, সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে, যে কথা আমার দেশ পত্রিকা লিখছে? দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া 7ই নভেম্বর উপলক্ষে এক আলোচনায় ফারহাদ মাজারকে পাশে বসিয়ে এই বিষয়ে বক্তব্য রাখলেন যে অভ্যুত্থানের পর একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারার বিষয়টি নিয়েই তারা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছেন। এবং ফারহাদ মাজার তখন তাকে বললেন, দেরি হয়ে যায়নি, এখনো সুযোগ আছে, বিপ্লবের পর প্রতিতন্ত্রই দাঁড়াবেন বলছেন। তিনি বলছেন যে তিনি এরপর ধানমন্ডিতে থাকবেন, সিদ্ধান্ত নিয়ে ধানমন্ডি এলাকায় নির্বাচন করার। টিচারের ছেলে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া একে 47 চালানো শিখলেন কবে? কোন অর্থ যোগানের ফলে তিনি ওয়েস্টিনে প্রায় হাঁস খেতে যাচ্ছেন আর এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি নির্বাচন করবেন, যিনি নিজ মুখে বলে নিশ্চয়ই এত কোটি টাকা তিনি বানিয়েছেন বা তার পেছনে এমন কোন অর্থ যোগানদাতা এখনো আছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন উপদেষ্টা পদ থেকে যখন তিনি পদত্যাগ করবেন তিনি ধানমন্ডি এলাকায় থাকবেন ঠিক করেছেন। একটা ছেলে, যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হলের বাইরে ঢাকা শহরে কখনো থাকেনি, কোথাও চাকরি করেনি, সে এখন হঠাৎ ওয়েস্টিনে নিয়মিত খায়, নর্থ সাউথে পড়ালেখা করে আর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এরপরে ধানমন্ডিতে থাকবে আর কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করবে। এই যে হঠাৎ গজিয়ে ওঠা এই স্বেচ্ছাচারী তরুণ নেতারা, যারা ইচ্ছে হলেই অস্ত্র নিয়ে বিমানে উঠে যাওয়ার চেষ্টা করছেন, অস্ত্র প্রশিক্ষণ দিয়ে ফেলছেন, কিংবা যারা তরুণদেরকে দেশের কাজে নামানোর জন্য অস্ত্র প্রশিক্ষণের ডাক দিচ্ছেন, আশঙ্কা করবার কারণ আছে যে তারা ঢাকা শহর দখলে নিয়ে একটা সশস্ত্র পাল্টা অভ্যুত্থান কিংবা নতুন অভ্যুত্থান করবার স্বপ্ন দেখছেন কিনা, যার মাধ্যমে তারা একটা বিপ্লবী সরকার গঠন করতে চান, যার মাধ্যমে এই যে জাতীয় নাগরিক পার্টি বা 2024-এর জুলাই আগস্টের নেতারা বলেন যে তাদের হাত থেকে বিপ্লব ছিনতাই হয়ে গেছে, সেই বিপ্লব তাদের হাতে ফিরিয়ে আনতে আবারও তারা উদ্যোগী হন কিনা। এই প্রশ্নগুলো যেমন করা দরকার, তেমনি করা দরকার তাদের পেছনে শক্তিকে সমর্থন যোগাচ্ছে কে আর অর্থের যোগান দিচ্ছে কারা। এবং প্রশ্ন করা দরকার সরকার কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশনায় পুলিশের সঙ্গে পুলিশের পোশাক পরিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাহিনীর সদস্যদেরকে আওয়ামী লীগ দমনে, আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের সবগুলো থানার প্লাটুনের সঙ্গে নিযুক্ত করে দিয়েছে এবং তারা নিয়োজিত থাকবে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ঢাকা শহরের রাজপথে সশস্ত্র অবস্থায়। পুলিশকে অস্ত্র জমা দিতে বলা হয়েছিল, পুলিশের গুলি করবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে 2024-এর আগস্টের পর থেকে। এই দফায় নভেম্বর মাসে পুলিশের কি অস্ত্র চালনার অনুমতি থাকছে, নাকি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর অক্সিলারি ফোর্স, সহযোগী বাহিনী অস্ত্র চালাবে? এই সবগুলো প্রশ্নের উত্তর খোলাসা করা প্রয়োজন সরকারের,
অন্তর্বর্তীকালীন সরকারের। এমন প্রশ্ন, এমন আশঙ্কা, এমন অভিযোগ উঠল কি করে? আর সত্যি যদি দলিল ফাঁস হয়ে যায় পুলিশের, তাহলে তো উত্তর দিতেই হবে যে এই সহযোগী বাহিনী, পুলিশের সহযোগী বাহিনী কারা। আজকের এই ভিডিওতে আমি দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে কিছু কথা বলবো, ইমানি দায়িত্ব থেকে। একজন মুসলমান হিসেবে আমার যে মুসলমান ভাই এই পুরো ভারতবর্ষে সুদীর্ঘকাল প্রায় 25 বছর ধরে এত চমৎকার একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা কিনা সারা পৃথিবীর মুসলমানদের ইতিহাসের একটি স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। সেই ইতিহাস আপনাদেরকে বলা উচিত যারা এই সময়টাতে নিজেদেরকে মুসলমান হিসেবে খুব দীনহীন মনে করছেন, তাদের যাকে বলা হয় আত্মতৃপ্তির জন্য। দ্বিতীয়ত, জীবন সম্পর্কে যারা খুব হতাশ, খুব সাধারণ অবস্থায় আছেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আয় রোজগার হচ্ছে না, পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে, বড় কোনো স্বপ্ন দেখতে পারছেন না, তাদের জন্য সুলতান ইলতুৎমিশের যে ইতিহাস একটি অনবদ্য ম্যাগনা কার্টা, একটা দলিল। তৃতীয়ত, যারা আমরা রাজনীতি করি সেই রাজনীতিবিদদের জন্য এটা বিশাল শিক্ষা। আর যারা ধর্মকর্ম করেন, যারা সামান্য একটু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি দিয়ে একটু ঘোরাফেরা করেন, মুখে একটু দাড়ি আর রাখছেন, বড় একটা জুব্বা পরেন এবং যাকে বলা হয় গর্বে রীতিমতো বুক ফাটিয়ে ফেলছেন, কিন্তু একজন অলি আল্লাহ, একজন গাউস কুতুব, একজন পীর মাশায়েখ সেই কালের বিবর্তনে কতটা অমরত্ব লাভ করতে পারেন যে তার মৃত্যুর প্রায় 800 বছর পরে এই বাংলাদেশের একজন মানুষ আমার অন্তর থেকে এই ভদ্রলোক সম্পর্কে দোয়া বের হয়ে আসছে। এই মানুষটির সম্পর্কে বলার জন্য আমি তাগিদ অনুভব করছি এবং তার জীবনকে অন্য মুসলমানের জন্য অনুসরণীয় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কিভাবে জমিনে তার খলিফাদের মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে তার প্রিয় বান্দাদের মান এবং শান বৃদ্ধি করতে থাকেন, যে 800 বছর পরেও আমরা সুলতান ইলতুৎমিশকে নিয়ে আলোচনা করছি। তো কাজেই আমরা এই বর্তমান জামানাতে যারা ধর্মকর্ম করতে চাই, রাজনীতি করতে চাই, যুদ্ধ করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, সৎভাবে জীবনযাপন করতে চাই, তাদের জন্য সুলতান ইলতুৎমিশ একজন যাকে বলা হয় উত্তম পুরুষ, যার মধ্যে সকল গুণাবলীগুলো ছিল। সন্তারিখ নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি শুধুমাত্র কাহিনীগুলো আপনাদের বলছি। যারা ইতিহাসের ছাত্র তারা এই সন্তারিখগুলো জেনে নেবেন সেখান থেকে। এটাকে 11 শতাব্দী বলা হয়, 1206-7 খ্রিস্টাব্দ থেকে তার এই রাজনৈতিক জীবন শুরু। তো তার জন্ম যেখানে হয় সেটা হলো মধ্য এশিয়া, আজকে যে সিআইএস কান্ট্রি, যেটার বর্তমান নাম তুর্কমেনিস্তান। তো তুরস্ক কিন্তু এখন আমরা তুর্কি বলতে তুরস্ককে বুঝি, কিন্তু দীর্ঘ সময় ধরে তুরস্কের নাম ছিল আনাতোলিয়া। তারপরে এর আগে ছিল ইস্তোনিয়া নাম। টার্কি বা তুরস্ক খুব সাম্প্রতিক নাম, কিন্তু এই নামটির বাইরে যে তুর্ক সম্প্রদায়, সেই তুর্ক সম্প্রদায় যেমন উইঘুর সম্প্রদায়, তুর্ক সম্প্রদায়, তো এরকম নানা সম্প্রদায় তো আছে। তার মধ্যে এই তুর্ক সম্প্রদায় যে অঞ্চলটিতে বসবাস করেন সেটি এখনো পর্যন্ত তুর্কমেনিস্তান হিসেবে পরিচিত, যেটি এখন একটি মুসলিম কান্ট্রি মধ্য এশিয়াতে, একসময় রাশিয়াতে ছিল। এই তুর্কমেনিস্তান, তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, এই পুরো বেল্টটা একেবারে একটা ডাইনেস্টির আন্ডারে ছিল পারস্য পর্যন্ত। আর পারস্য থেকে এটা শাখা প্রশাখা ইরাক হয়ে, ইরান হয়ে, ইরাক হয়ে, মিশর হয়ে, ফিলিস্তিন হয়ে, মক্কা মদিনা হয়ে একেবারে ইয়ামেন পর্যন্ত চলে গিয়েছিল। সিরিয়া ছিল অন্য অংশ, রোমানদের অধীন।
তো এই সাম্রাজ্যটা বিভিন্ন সময় বিভিন্ন মুসলমানরা শাসন করেছে, মঙ্গলরা শাসন করেছে, চেঙ্গিস খানের বংশধররা শাসন করেছে, আবার মুসলমানরা শাসন করেছে। ফলে ওখানে পুরো মধ্যযুগে এই পুরো এলাকাটা ছিল একটা অগ্নিগর্ভ এলাকা। আজকে রাজা, কালকে পথের ফকির, আজকে জমিদার, কালকে অন্য দেশে যাকে বলা হয় তাকে পালিয়ে বেড়াতে হতো। তো এরকম একটি বংশ, যে বংশটির নাম হলো ইলবারি বংশ, তুর্কমেনিস্তানের বা টার্কির, তৎকালীন টার্কির ইলবারি বংশ, তুর্ক সম্প্রদায়ের মধ্যে ইলবারি বংশ, যারা একসময় ওই এলাকার রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, গোত্রপ্রধান ছিলেন। তো রাজনৈতিক অবস্থা যখন খুব টারমাইল, তখন এরকম একটা ইলবারি বংশের একটা গোত্রে ইলতুৎমিশ জন্ম নেন এবং কিশোর বয়সে তিনি নেতা হয়ে যান। তিনি অসাধারণ সুন্দর ছিলেন, যেন তেন সুন্দর ছিলেন না, মানে এটাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তুলনা করা যেতে পারে, এত সুন্দর তিনি ছিলেন। তার সঙ্গে তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে তিনি পুরো তার যে বংশের মধ্যে একেবারে ঈর্ষার অন্যতম ব্যক্তি হয়ে গেলেন, সবাই থেকে হিংসা করা শুরু করে দিল। এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে যে ঘটনা ঘটলো, ঠিক তেমনি তার বংশের ঈর্ষাপরায়ণ যারা লোক, তারা মনে করলো যে এই যুবক বা এই কিশোর আগামীতে সে কি করবে, আমাদের নেতৃত্ব নেবে এবং তার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীর ফলে সে যদি নেতা হয়, তাহলে আমরা যে 2 নম্বরী কর্মকাণ্ডগুলো করছি এখন, সেই 2 নম্বরী কর্মকাণ্ড আমরা করতে পারবো না। তো কাজেই একে তাড়িয়ে দাও। তখন তারা দল বেঁধে তাকে একেবারে বন্দি করে বাড়ি থেকে নিয়ে বন্দি করে তারা প্রফেশনাল দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল এবং সেই দাস ব্যবসায়ীরা তাকে আবার এনে ভারতের যে তখন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক, তখন কুতুবউদ্দিন আইবেক সুলতান হননি, তার কাছে বিক্রি করলো। তিনি তখন সেনাপতি, মোহাম্মদ ঘুরির সেনাপতি, তার কাছে বিক্রি করলো। এবং কুতুবউদ্দিন আইবেক বুঝতে পারলেন যে তিনি একটা জেমস পেয়েছেন। কুতুবউদ্দিন আইবেক নিজেও মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তো সেই জেমসকে তিনি লালন করলেন, পালন করলেন, সেনাপতির দায়িত্ব দিলেন এবং নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। এবং পরবর্তী তিনি যখন দিল্লির শাসক হলেন, তো দিল্লির শাসক হলেন, তখন তাকে বদায়ুনের একটা প্রদেশ, সেটার শাসক হিসাবে তাকে নিয়োগ করলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা, আপনারা তো জানেন যে মোহাম্মদ ঘুরি ভারত বিজয় করেছিলেন এবং বিজয় করে তিনি আবার ঘুরে ফিরে গিয়েছিলেন এবং দিল্লির শাসনভার কুতুবউদ্দিন আইবেকের হাতে দিয়েছিলেন। তো তিনি যখন গেলেন, যাওয়ার পথে, দিল্লি থেকে যাওয়ার পথে ঘুরে যখন ফিরে গেলেন, তো তখন একটা বিখ্যাত সম্প্রদায় ছিল খোক্কর সম্প্রদায়। আজকের যে পাঞ্জাব যে অঞ্চল রয়েছে, পাকিস্তানের পাঞ্জাব, এই এলাকাতে তারা বসবাস করত, দুধর্ষ যোদ্ধা জাতি। তো এই দুধর্ষ যোদ্ধা জাতির সঙ্গে মোহাম্মদ ঘুরির একটা যুদ্ধ হয়। তো তখনও পর্যন্ত কুতুবউদ্দিন আইবেক হলো মোহাম্মদ ঘুরির কৃতদাস, দিল্লির তার রিপ্রেজেন্টেটিভ, ভাইসরয়, আর মোহাম্মদ ঘুরির সম্রাট, আর বদায়নের একটা প্রদেশ বা জেলা বা এটা শাসক হলেন ইলতুৎমিশ। তো এই বিপদের সময় খুব দ্রুত ইলতুৎমিশ সেখানে চলে আসলেন। এসে তিনি মানে চমৎকার মেধা দেখিয়ে, যোগ্যতা দেখিয়ে, বীরত্বের সঙ্গে এই দুধর্ষ জাতির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করলেন। এবং মোহাম্মদ ঘুরি বুঝতে পারলেন যে যদি ইলতুৎমিশ না হতেন তাহলে তিনি আজকে প্রাণে বাঁচতেন না। ফলে তিনি যে কাজটি করলেন, এই যুদ্ধের পরে তিনি তাকে মুক্ত করে দিলেন। কিভাবে দিলেন? যেহেতু তিনি তার কৃতদাস কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস হলো ইলতুৎমিশ, কাজেই তিনি তার অধিকার বলে সম্রাট হিসেবে তাকে স্বাধীন নাগরিক হিসেবে মুক্ত করে দিলেন। এই হলো, দেখেন তকদির কিভাবে কাজ করে। তকদির যদি আপনাকে ডাক দেয়, কিভাবে আপনি কাজ করেন। তিনি সেখানে বদায়নে গেলেন এবং সেখানে তিনি তার মতো করে শাসন কার্য চালাচ্ছেন। তার শ্বশুরকে তিনি ভালোবাসেন এবং কোনো অবস্থাতে তিনি এই শ্বশুরের সাথে গণ্ডগোলে জড়াতে চাইলেন না। এই অবস্থায় হঠাৎ করে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু হলো। তো কুতুবউদ্দিন আইবেকের যখন মৃত্যু হয়, উনি ওই যে আগে তো ঘোড়ার পিঠে চড়ে যে পলো খেলে না,
সেই পলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তখন দিল্লিতে ভীষণ রকম যাকে গোলযোগ শুরু হয়ে যায়। তো দিল্লির যারা অভিজাত সেই যাকে বলা হয় আমির ওমরা ছিলেন, তারা কুতুবউদ্দিনের ছেলে আরাম শাহকে ক্ষমতায় বসান। একেবারে দুর্বৃত্ত প্রকৃতির লোক, মদ ঠদ খেয়ে, মানে যাকে বলা হয় এর চেয়ে আর দুর্বৃত্ত থাকে না। তো তাকে ক্ষমতায় বসানো হলো। আবার অন্যদিকে যেটা হলো যে কুতুবউদ্দিনের মৃত্যুর পরে বেশ কয়েকটি প্রদেশ তারা বিদ্রোহ করে বসলো। বাংলায় আলী মর্দান খলজি তিনি বিদ্রোহ করে বসলেন। তারপরে নাসিরউদ্দিন কুবাচা তিনি বিদ্রোহ করে বসলেন। ওদিকে যাকে বলা হয় রাজপুতরা, যে গোয়ালিয়র, কালিঞ্জর, এই সমস্ত এলাকায় যে সকল রাজপুত শাসকরা ছিলেন তারাও বিদ্রোহ করে বসলেন। তো সব মিলিয়ে বলতে গেলে যে যার মতো করে চালাচ্ছিল। তো ওখানে ইলতুৎমিশ চিন্তা করলেন যে আমি এখন বদায়নে আছি, এটা নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এর মধ্যে যেটা হলো, দিল্লির যারা অভিজাত বর্গ তারা বুঝলেন যে আরাম শাহকে দিয়ে কাজ হবে না। তারা সবাই যাকে বলা হয় ইলতুৎমিশকে ধরলেন যে আপনি আসেন, যেভাবে হোক আপনি ক্ষমতা দখল করেন। এবং ইলতুৎমিশ বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই সে দেখলো যে আরাম শাহের অধীনে যদি সে থাকে তাহলে 2 দিন পরে দিল্লির সিংহাসন অন্যের হাতে চলে যাবে এবং নতুন বাদশাহ এসে তাকে বদায়নে থাকতে দেবে না। তো এই অবস্থাতেই তিনি দিল্লি আক্রমণ করলেন এবং আরাম শাহকে পরাজিত এবং নিহত করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন। তো এখানে আপনারা আজকে যে দিল্লির কুতুব মিনার দেখেন, সেই কুতুব মিনারটি মূলত তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু তিনি নিজের জন্য নয়। তার যে পীর, ওই যুগের মশহুর যিনি আলেম, এবং আপনি যাকে কুতুব বলতে পারেন, আবদাল বলতে পারেন, তাকে বলে যাকে বলে গাউসুল আজম বলতে পারেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিলেন কুতুবউদ্দিন আইবেক, আর সুলতান ইলতুৎমিশও তার মুরিদ ছিলেন। তো সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধের উপরে তিনি একটা মিনার নির্মাণ করলেন কুতুবউদ্দিন আইবক। তো এটা প্রথম তলা নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে উনার মৃত্যু হয়ে গেল। এরপর দিল্লির সিংহাসনে ইলতুৎমিশ বসলেন এবং যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তারও পীর, তিনি এই পুরো অসমাপ্ত কাজটি সমাপ্ত করলেন, যা সারা পৃথিবীর মানে সর্বকালের সেরা যে মার্ভেল ওয়ার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। আজকে 800 বছর ধরে যেভাবে দিল্লির বুকে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, ঠিক এই সমপর্যায়ের মিনার পৃথিবীতে বিরল, পৃথিবীতে বিরল। তার যে আর্কিটেকচারাল ডিজাইন আমি কাছে থেকে দেখে আসছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি। তো এরকম সে দিল্লিতে বসার পরে আস্তে 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 তার যে কাজগুলো প্রায় 6 থেকে 7 বছরের মধ্যে যে রাজ্যগুলো অশান্ত হয়েছিল, বিদ্রোহ করেছিল এবং যেগুলো কুতুবউদ্দিন আইবেক এবং মোহাম্মদ ঘুরি যেগুলো দখল করেছেন, সেগুলো যেভাবে স্বাধীন হচ্ছিল, ধীরে ধীরে বাংলা সহ পুরো এলাকা তিনি দখল করলেন, পুনরুদ্ধার করলেন এবং সেখানে শান্তি স্থাপন করলেন এবং প্রায় সবগুলো যুদ্ধ তিনি মানে একচেটিয়াভাবে জয়লাভ করলেন। মানে অপরাজেয়, এত অপরাজেয় দিল্লির কোনো সুলতান ছিলেন না। কেবলমাত্র তার একটা সর্বশেষ তিনি যে দাক্ষিণাত্য একটা অভিযান চালিয়েছেন, সেই অভিযানটি সফল হয়নি, তিনি জয়লাভ করতে পারেননি দক্ষিণ ভারত। এছাড়া তার শৈশব থেকে একেবারে শেষ পর্যন্ত সমস্ত যুদ্ধে তিনি সফলতা লাভ করেছিলেন। এবং ভারতের সর্বকালের ইতিহাসে সেই আপনি যদি 2000 বছর ইতিহাস ধরেন, যদি গোল্ডেন এরা হিসেবে বর্ণনা করা হয়, সবচেয়ে গোল্ডেন এরা, সবচেয়ে কম রক্তপাত হয়েছে এবং সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো শের শাহের জমানা। তিনি একজন মুসলমান, তাকে নিয়ে আরেকদিন আলোচনা করব। আর দ্বিতীয় হলেন এই সুলতান ইলতুৎমিশ। এত বিস্তীর্ণ এলাকায় তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় বিচার কায়েম করেছিলেন, ইসলামী হুকুমত কায়েম করেছিলেন, কোরআন এবং হাদিস ইজমা কিয়াস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং নিজের জীবনটা
তিনি যেভাবে অলি আল্লাহর মতো জীবনযাপন করেছেন সেটা কিভাবে তার একটি উদাহরণ দেই, জাস্ট একটা উদাহরণ দেই। তার মুর্শিদ, তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকা মারা গেলেন। তো মারা যাওয়ার পরে তিনি ওসিয়ত করে গেলেন যে আমার এই জানাজা তিনি পড়াবেন, ঘোষণা করে দিও তিনি পড়াবেন, যিনি গত 20 বছরে বা 10 বছরে এরকম একটা সময় দিলেন যে আসরের নামাজ জামাতে পড়েছেন, একটি উক্ত নামাজও তিনি জামাত ছাড়া আদায় করেননি। আসরের নামাজ বোঝার চেষ্টা করেন, সবচেয়ে টাফ নামাজ, জামাতে পড়েছেন। তো উনার এই মৃত্যুর সময় তো ইলতুৎমিশ সাহেব সেখানে ছিলেন, কিন্তু তিনি তখনও বদায়নের শাসক হয়েছেন কিনা এটা দেখতে হবে, কিন্তু তিনি দিল্লির শাসক না, তিনি দিল্লির শাসক তখন কুতুবউদ্দিন আইবক। তো সবাই যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার কাকার এই যাকে বলা হয় জানাজা, এবং সেখানে যখন তার এই ওসিয়ত পড়ে শোনানো হলো, হাজার হাজার মানুষ, এর মধ্যে কত আলেম, কত ওলামা, কত বিখ্যাত ব্যক্তি, মানে ওই সময়টাতে ইসলামের একটা জয় জয়কার। সবাই মাথা নিচু করে রইলেন, কোনো মানুষ খুঁজে পাওয়া গেল না। পরে দেখা গেল সেই জানাজায় যারা শরিক হয়েছেন তাদের মধ্যে থেকে সুলতান ইলতুৎমিশ, তখনও সুলতান নন, তিনি এগিয়ে এলেন এবং তিনি সেই জানাজার নামাজ পড়ালেন। তো বোঝার চেষ্টা করুন যে এই মানুষটির, যিনি কৃতদাস থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মামলুক ডাইনেস্টি, এবং তাকে বলা হয় এই মানে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদিও কুতুবউদ্দিন আইবেককে দিয়ে শুরু, কিন্তু এটাকে স্ট্যাবল করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তো তার ব্যক্তিগত আমল কোন পর্যায়ের ছিল, এটাই শুধু বলার জন্য যে আপনি রাজনীতি করবেন, নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়ার সময় নাই। আপনি রাজনীতি করবেন, বাইতুল মোকাররমে ইমামতি করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন, বাইতুল মোকাররমের মিম্বরে বসে আপনি খুতবা দিতে পারবেন না, আপনি জানাজা পড়াতে পারবেন না। এটা আসলে যুক্তিযুক্ত নয়। এরকম পৃথিবীর ইতিহাসে শত শত দুনিয়া কাঁপানো মুসলিম শাসকদের কথা আমি জানি, যারা একই সঙ্গে বাদশাহ ছিলেন, একই সঙ্গে অলি আল্লাহ ছিলেন, যেটিকে রাজর্ষি বলা হয় বাংলা ভাষায়, রাজা অথচ ঋষি। তো হিন্দুদের মধ্যে যেভাবে আছে, খ্রিস্টানদের মধ্যে এভাবে আছে, মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি ছিলেন। তো যারা যারা এরকম রাজর্ষি ছিলেন তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আমি বলবো, ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় এবং আপনারা যদি আগ্রহ দেখান এবং শুনতে ইচ্ছা পোষণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঘাড়ের উপর সনদ এবং গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন ঠাকুরগাঁয়ে তার নিজের নির্বাচনী এলাকার এক জনসংযোগে। তো এই কথা বলার অর্থ হলো এই যে জুলাই সনদ স্বাক্ষরের পর আর কোনো সংস্কার, গণভোট, পিআর সংক্রান্ত কোনো অধ্যাদেশ জারি হোক, এই বিষয়গুলো বিএনপি সমর্থন করে না। বিএনপির লক্ষ্য হচ্ছে পার্লামেন্টে যাওয়া, পার্লামেন্টে গিয়ে সেখানে সবকিছু করা। সেটা তিনি পরিষ্কার করছেন, বলছেন যে আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? মানুষের উদ্দেশ্যে বলছে, এসব বোঝেন শিক্ষিত উপরতলার কিছু লোক, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের উপর চাপাচ্ছেন। অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজের কথা বলছেন যে তারা বোঝে এসব সংস্কার, আমরাও মেনে নিয়েছি, তারা যতগুলো সংস্কার করতে চান তাতে আমরা রাজি, যেটাতে রাজি হব সেটা বাস্তবায়িত হবে, যেটাতে রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে, সেখানে তর্ক বিতর্ক হবে, তারপর তা পাশ হবে। তো এটা হচ্ছে আসল কথা। এই কারণে গণভোট থেকে শুরু করে সংস্কার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ, আয়োজন বিএনপি সমর্থন করছে না। এই ব্যাপারে আস্তে আস্তে কিন্তু আরো রিজিড পজিশনে আসছে, এবং সেই কারণে বুঝতে পারছেন যে জামাতের যে আলোচনার প্রস্তাব, সেই আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি। এই প্রস্তাব নিয়ে আলোচনা করা, সময় ক্ষেপণ করা, জাতীয় নির্বাচনের থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এইগুলো বিবেচনা করে বিএনপি। সুতরাং একটা রিজিড অবস্থান। তারপরেও বিএনপি অন্তত দুইটি বিষয়ে ওপেন রাখছে।
একটা হলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকেন রাজনৈতিক দলগুলোকে তাহলে তারা যাবে। আর একটা হচ্ছে যদি গণভোটের বিষয়টা হইতেই হয়, যেহেতু জামাত চায়, তাহলে সেটা নির্বাচনের দিন হবে, নির্বাচনের আগে না। উপদেষ্টা পরিষদের অধিকাংশই সদস্য সেটাই মনে করেন। তবে কেউ কেউ বলছে যে কিছু বিষয় আছে, যেমন পিআর সিস্টেম, সেইগুলো সহ কিছু কার্যক্রম আছে যেটা নির্বাচনের আগেই বাস্তবায়িত হওয়া দরকার, সেগুলোর ব্যাপারে কি হবে। কিন্তু সেটা খুব জোরালো না। জোরালো অবস্থানটা হচ্ছে যা হবে নির্বাচনের দিন হবে। এই অবস্থায় তো মানে আস্তে আস্তে সময় ফুরায় যাচ্ছে। সোমবার শেষ, আজকেই 7 দিন শেষ হচ্ছে। কালকে থেকে কি করবে সরকার, এটা হলো প্রশ্ন। সরকার ঘুরে ফিরে একটা কথা স্টিক করছে যে তারা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনটা করতে চায়। এখন নির্বাচনটা তো ঠিক হলো, বাকিগুলি কি হবে সেগুলির কিন্তু কোনো এখনো ঠিক নেই। এর মধ্যে বলা হচ্ছে যে মধ্য নভেম্বরে অর্থাৎ 15-16 তারিখের দিকে এই জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত জানাবেন। হয় বলবেন যে ঠিক আছে, গণভোটটা অন্তত হোক আর সিদ্ধান্তগুলো পার্লামেন্ট বাস্তবায়ন করুক, এরকম একটা বিষয় হইতে পারে। আবার সরকার সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো সরকার করবে নাকি রাষ্ট্রপতি করবে, এটা নিয়েও আবার মতভেদ আছে। সব মিলায় যেটা দাঁড়াচ্ছে যে বিএনপি বক্তব্য রাখছে, আবার পাল্টা জামাত ইসলামীও কঠোরভাবে বলছে যদি মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না হয় তাহলে কঠোর কর্মসূচিতে যাবে। রীতিমতো এখন জামাতের যেই আন্দোলনের জোট, এটা হয়তো নির্বাচনী জোটের রূপ নেবে, কিন্তু এখন আন্দোলন একটা পরিস্থিতি তৈরি করছে। যেই আন্দোলন পরিস্থিতি যত মানে তীব্র করতে চাইছে জামাত, বিএনপি তার বিরুদ্ধে আরো একাট্টা হচ্ছে বা শক্ত অবস্থান নিচ্ছে। তারা বলছে যদি কর্মসূচি নিয়ে বিএনপিও রাস্তায় নামে তাহলে সংঘাত যাবে, অর্থাৎ এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছে জামাতকে। তো সব মিলায় এখন পরিস্থিতিটা কোন দিকে গড়াবে, ঠিক একটা টানটান উত্তেজনা আছে এই সব পরিস্থিতি নিয়ে। তবে সব মিলায় সবাই যে নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে, এনসিপিও আর সেই আগের অবস্থানে নেই, যতটা তারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় ছিল তার চেয়ে বরং তারা নির্বাচনের কলা কৌশল নিয়ে এখন ভাবছে। দেখা যাক, আগামী হয়তো 2-3টা দিন খুব গুরুত্বপূর্ণ। কোন সিদ্ধান্ত নেয় সরকার তার উপর অনেক কিছু নির্ভর। ইমানদার মানুষের শক্তি অনেক বড়। খেয়াল করে দেখবেন, চোর চোট্টা ডাকাত বেঈমান তার বাড়ির পাহারাদার খুঁজা বেড়ায়, ইমানদার মানুষ খুঁজা বেড়ায় না? অনেক বড় শক্তি ইমানদার মানুষের। কিন্তু আমরা কি করে চিনব এই রাজনীতির মধ্যে কারা ইমানদার? এটা চিনার উপায় কি? একটাই উপায়, ওনারা কে কি কথা দিতেছে আর এই কথাগুলা ভবিষ্যতে রাখবে কিনা, অথবা অতীতে কে কি কথা দিছে ওই কথাগুলা তারা রাখছে কিনা। গত 54 বছরের হিসাব যদি আমরা সামনে নিয়ে আসি, কে কি কথা দিছিল আর ওই কথাগুলা পালন করছে কিনা। আবার বর্তমানে যারা কথা দিচ্ছে এই কথাগুলা তারা পালন করবে কিনা কি কইরা বুঝবো? হ্যাঁ ভাই, বোঝা যায়, কিছু কর্মকাণ্ড দেখলেই তো বোঝা যায়। দেখেন, এই যে ওবায়দুল কাদের সাহেব প্রায় বলতো, কিন্তু হ্যাঁ প্রায় বলতো, বিশেষ করে শেষের দিকে বেশি বেশি বলছে। ওই যে বিদায় নেওয়ার কিছুদিন আগে ছাত্রলীগের বা ছুয়া বলছিল, ওই দিনও কিন্তু বলছিল যে কোনো কারণে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে 10 থেকে 15 লক্ষ 20 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে বিদায় হবে। কেন বলছিল? তার ধারণা ছিল এই পতনের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে ঝাঁপায় পড়বে। কেন ঝাঁপায় পড়বে? তারা তো জানে তারা অন্যায় করছে, মানুষের উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, বালুমহল লুট করছে, মানুষের জমি জমা লুট করছে, অসহায় মানুষের সম্পদ কাইরা খাইছে। এগুলো তো তারা জানে, জানে বলেই বলছে যে তাদের উপরে আক্রমণ হবে। কিন্তু সেটা কি হয়েছে? না, ওই পরিমাণ কিছুই হয় নাই। তাদের সবচেয়ে বড় ভয় ছিল কাদের উপর জানেন? ছাত্র শিবির আর জামাতে ইসলাম, যে এরা ঝাঁপায়া পড়বে। কিন্তু তারা ঝাঁপায়া পড়ে নাই। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি কিছুক্ষণ আগে জানলাম ডাক্তার শফিকুর রহমান সাহেবের 5 আগস্টের বিকালের মধ্যে
আমাদের সবাইকে, মানে জামাতে ইসলামের যে যেখানে আছে, ছাত্র শিবিরের যে যেখানে আছে, সবাই কাছে একটা SMS পাঠিয়ে দিছিল যে কেউ কোনো আক্রমণ করবা না, কেউ কোনো প্রতিশোধ নিবা না। আমাদের উপরে জুলুম হয়েছে, সেটার বিচার আল্লাহ করবে, কিন্তু কেউ কোনো জুলুম করবা না, আমরা তাদের মতো ব্যবহার করব না। এই বাণীটা সবাই কাছে পৌঁছায় দিছে। খেয়াল করছেন? এই কারণেই কিন্তু ওবায়দুল কাদেরের ওই কথাটা সত্যি হয় নাই। জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, কারা করছে এটা আমরা জানি, সবাই জানি, সেগুলো নিয়ে আলোচনা কইরা লাভ নাই। অন্যের গিবত আর কত গামু ভাই, এত গিবত গাইতে ভালো লাগে না। যাই হোক, পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক নিজের পক্ষে। হ্যাঁ, দেখবেন সমস্ত যুক্তি তর্ক যা আছে পৃথিবীতে আমার নিজের জন্য, আমার মক্কেলের জন্য, আমার নিজের পক্ষে সাফাই গাইবার জন্যই এই যুক্তি তর্ক। কিন্তু আমি যতই যুক্তি তর্ক করি না কেন, বুঝার ক্ষমতা যাদের আছে তারা ঠিকই বুঝবে। আমি একটা কিছু বইলা দিলাম আর আপনারা সেটা বিশ্বাস করবেন না? নিশ্চয়ই না। আপনার মেধা দিয়ে আপনি 5ই আগস্টে যদি ছাত্র শিবির আর জামাত ইসলাম প্রতিশোধ নেবার জন্য ঝাঁপায় পড়তো, কি দাঁড়াইতো বাংলাদেশে একবার চিন্তা করেন। কিন্তু তা করেন। সমস্ত থানায় থানায় ওনারা যোগাযোগ করতে লাগলো, পুলিশ ভাইদের সঙ্গে, অফিসারদের সঙ্গে যোগাযোগ করলো, বললো আপনারা থানায় ফেরত আসেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। তখন অনেক পুলিশ ভাইরা বলছিল আমরা থানায় যেয়ে কি করবো, এখানে তো চেয়ারও নাই, টেবিলও নাই, ল্যাপটপ নাই, সবকিছু তো ভেঙে ফেলছে, লুট হয়ে গেছে। তখন জামাত ইসলাম বলছে যে আমাদের সাধ্য মতো আমরা এগুলা সাপ্লাই দেব আপনাদেরকে। তারপরে প্রশ্ন দিবে আমাদেরকে, খাবার আসবে কই থেকে, কোনো ব্যবস্থা তো নাই। সব দিকেই তো ভাই ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। আমি 5ই আগস্টের ঠিক পরের মুহূর্তের কথাগুলো বলতেছি। ততখানি সমর্থন নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, আমরাই খাওয়া সাপ্লাই দিব। এবং 330টা বা 32টা থানায় জামাতে ইসলাম এই খাবার সাপ্লাই দিছে, চেয়ার টেবিল দিছে, এবং তাদেরকে ডিউটি করার জন্য ব্যবস্থা করে দিছে। এবং এরকম কথাও দিছে আপনারা থানার ভিতরে থাকবেন, আমরা আপনাদেরকে বাইরে থেকে পাহারা দিব। ভিতরে ভিতরে দেখছেন কত সুন্দর, কত ভালো কাজ করছে। খেয়াল করে দেখেন, এই ভালো কাজ যারা করছে তাদেরকে কি চিন্তা, সুন্দর কাজ করছে, কত ভালো কাজ করছে। আর এই কাজগুলা দেখে আমার একটা জিনিস মনে হয়, কি মনে হয় জানেন? আমি জানি না আপনারা কিভাবে নিবেন, তবু মনের কথা তো সবকিছুই শেয়ার করি, এইটাও শেয়ার করি। জামাতে ইসলাম যদি কখনো ক্ষমতা যায়, কখনো বলতে এই আগামী নির্বাচনে মনে করেন 151টা সিট পেয়ে গেছে, ধৈরা নেন, নাও পাইতে পারে, ধৈরা নেন। যদি 151টা সিট নিয়ে ক্ষমতা যায়, যা কি করতে পারে জানেন? একটা সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে। এটা আমার নিজের কথা ভাই। কেন আমার এমন ধারণা হইল? আমার এমন ধারণা হয়েছে ডাক্তার শফিকুর রহমান স্যারকে ফলো কইরা। উনার কথা থেকে আমি কোন রকম প্রতিশোধমূলক কোনো কিছু পাই না, শুধু ক্ষমা আর ক্ষমা। আর সবকিছুর শেষে উনি উপরে তাকান, আল্লাহর উপরে ছেড়ে দেন এবং জনগণের উপরে ছেড়ে দেন। প্রতি করার কথা বলে এবং আগামী ভবিষ্যৎ আমাদেরকে তুলে দিতে হবে ইয়াংদের হাতে, যুবকদের হাতে, এইসব কথা বলে। আরো কি বলে যে আমরা ক্ষমতায় আসলে আমরা ওই যে গাড়ির সুবিধা নিব না, সরকারি বাসায় থাকুম না, আমরা এখন যেভাবে চলি, এখন যদি আমরা রিক্সায় যাই তখনও রিক্সায় যাব, আমরা নিরাপত্তার জন্য ভাবি না, আমাদের নিরাপত্তা দিবে জনগণ। এই ধরনের কথা যদি কেউ বলে, এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তাদেরকে তো আমরা পরীক্ষা করি নাই, তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলতে হবে। তো পরীক্ষার মধ্যে ফেলা দেখতে হবে তারা এই কথাগুলো রাখে কিনা। তবে ওই আমি যেটা বললাম, আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান স্যার আইসা সাধারণ একটা ক্ষমা ঘোষণা করবে। কাদেরকে এই ক্ষমা ঘোষণা করবে? আওয়ামী লীগকে। হ্যাঁ ভাই, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে। যারা যারা অপরাধ করছে, অন্যায় করছে, তাদের বিচার তো শুরু হয়ে গেছে। এবং স্যার বলছিল বিচার দৃশ্যমান হবে, সে দৃশ্যমান হয়ে যাবে। আর ওই দৃশ্যমান হওয়ার পর এই নির্বাচনটা কিভাবে হবে, হ্যাঁ না ভোট, গণভোট, সব কিছু সামনে চলে আসবে। ওগুলো নিয়ে আর ভাবতে চাই না। আমি কেন ক্ষমার কথা বললাম সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। দেখেন ভাই ব্রাদার, এই দেশে আওয়ামী লীগকে অস্বীকার যাইতে পারবেন কেউ? আপনারা অস্বীকার যাইতে পারবেন না। আওয়ামী লীগের হাজার দোষ আছে, কিন্তু যাদের দোষ আছে তারা তো পলাতক, আর যারা আছে তারা তো সাপোর্টার। তারা একদিন এই আওয়ামী লীগকে নিয়ে সামনে আসবে। যে দলটা স্বাধীনতার সাথে জড়িত, ওই দলটাকে খেয়ে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ,
খেয়ে দেওয়া ঠিক হবে না। বহির্বিশ্বে যে মেসেজটা যাবে ওই মেসেজটা সঠিক যাবে না। এখন যদি কেউ মনে করে যে না, আইন দিয়া জুলুম কইরা লাঠি দিয়া বাইরায়া তাদেরকে দাবায় রাখুম, মানে আওয়ামী লীগের কথা বলছি, তাদেরকে দাবায় রাখুম, দাবায় জুলুম করছে যেভাবে বাইরে সোজা করছে এইভাবে বাইরে এদেরকে দাবায় রাখতে হবে না ভাই, বেশি দিন দাবায় রাখ। কিন্তু এই দল থেকে শেখ হাসিনা কতখানি শক্তি পাবে না ভাই, একদম দুর্বল হয়ে পড়বে। তারপরও এই দলটাকে সাধারণ ক্ষমার মাধ্যমে এই দেশে আবার প্রতিষ্ঠিত করতে হবে। কেন আমি বারবার ক্ষমার কথা বলতেছি জানেন? এই সাধারণ একটা ক্ষমার ঘোষণা যদি না আসে এই দেশে শান্তি আসবে না। আপনি কজনকে ধরে জেলে ঢুকাবেন? এর মধ্যে তো ভাই হাজার হাজার ঢুকাইছেন, এত জেলখানা কই পাবেন? আর এরা জেল থেকে বাইর হইয়া আবার দেখবেন ওই আচরণই করবে। আর এই যে লুকায়া লুকায়া বিভিন্ন গ্রামগঞ্জে এত পুলিশ পাইবেন কই থেকে খুঁজে বাইর করবেন? দূর থেকে ককটেল মারবে, ওই দিক থেকে ইট মারবে। এত বড় দলকে নিষিদ্ধ করে রাখলে হবে কি জানেন? পরে গোপন দল বানাবে, হ্যাঁ সন্ত্রাসী দল হয়ে যাবে। এত বড় দলকে নিষিদ্ধ করে রাখা যাবে না বলেই জাতিসংঘ থেকে কিন্তু ইঙ্গিত দিছে শেখ হাসিনার ফাঁসি হওয়া যাবে না, আর এই দলটাকে নিষিদ্ধ করা যাবে না। মানে ফাঁসি ওই বিচারটা চায় না, আজীবন জেল দিয়ে দেন কোনো অসুবিধা নাই, ফাঁসিটা চায় না। এটা মানব অধিকারে যায়ও না, ওনারা এটা পছন্দ করে না। বহু দেশে ফাঁসির সিস্টেম নাই ভাই, সারা জীবনের জন্য জেল দিয়ে দেয়। ওইটাই চাইছে কিন্তু জাতিসংঘ। আর এই দলটাকে নিষিদ্ধ করে দিবেন এইটাও কিন্তু চায় না। কেন চায় না? ভবিষ্যতে নিষিদ্ধ দল দেশে অশান্তি কইরা বেড়াবে, আর ওই অশান্তিটা থামাইবার জন্যই আমি বললাম আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, ডাক্তার শফিকুর রহমান স্যার নেসলেন ম্যান্ডেলার মতো একটা সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর ওই সাধারণ ক্ষমা যদি ঘোষণা কইরা দেওয়া হয় এই দেশটা সঠিক পথে চলে আসবে ভাই, কারোর মধ্যে আর মারামারি হানাহানি থাকবে না। এই যে 13 তারিখ নিয়ে দেখেন কত কিছু শুনতেছেন, লকডাউন হবে, এই হবে ওই হবে, কারা প্রতিরোধ করবে? 50টা থানায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পুলিশ এই মুহূর্তে আছে। কিন্তু এইভাবে কি বছরের পর বছর চালানো যাবে? চালানো যাবে না। যার জন্য আমি ওই ইঙ্গিতটা দিলাম। আমার ওই ইঙ্গিতটার বাস্তবায়ন হইতে পারে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, না, বিএনপি সাধারণ ক্ষমা ঘোষণা করবে না। কারণ কি জানেন? বিএনপি এখনো চাইবে, তখনও চাইবে। হ্যাঁ, বিএনপি চাইবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে, আওয়ামী লীগকে মাইনা নিবে না। এই যে 13 তারিখে লকডাউন করবে বলছে না, দেখবেন বিএনপির ছাত্র দল রাস্তায়, এই আওয়ামী লীগের পোলাপানদের রাস্তায় প্রতিরোধ করবে এই বিএনপি। কারণ এক খাপে দুই তলোয়ার রাখা যায় না, তো খাপ তো একটা, সেটা কি জানেন? 71-এর খাপ, স্বাধীনতার খাপ। 71-এর স্বাধীনতার তো খাপ একটাই, ওই এক খাপের মধ্যে দুইটা তলোয়ার ঢুকানো যাবে না, একটা তলোয়ার ঢুকানো যাবে। একটা তলোয়ার তো 5ই আগস্টের পর সবাই ভাঙ্গা ফেলাইছে, মূর্তিগুলা ভাঙ্গা ফেলাইছে না, শেখ মুজিবুরের ভাঙ্গা ফেলাইছে। তো এই মুহূর্তে তো ধ্বংসের দিকে, তার মানে কি এই অবস্থায় রাইখা দিতে চাইবে তারা, এটাই স্বাভাবিক। তাহলেই তো 71টা পুরাই ওনাদের হাতে চলে আসে। স্বাধীনতার পক্ষের একমাত্র দল ওনারা, ওই অঙ্কেতে বললাম। আর জামাতে ইসলাম যদি আসে তাহলে দেখবেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে, সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে বুকে নিয়ে নিবে, সবাইকে বুকে নিয়ে এই দেশটা গড়ার কাজে লেগে যাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের ধারণা কি একটু মন্তব্য করে জানাবেন। আর আওয়ামী লীগ যারা করেন তাদেরকে আমি বলবো আমার কথাগুলো আপনারা চিন্তা করবেন, চিন্তা কইরা আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কাদের কাছে আপনারা নিরাপদ আপনারা নিজেরাই চিন্তা করে বাইর করেন। 5ই আগস্টের পর অনেক কিছু ঘটছে, এই ঘটনাগুলো কারা ঘটাইছে আর কারা আপনাদেরকে সেভ করছে আপনারা নিজেরাই চিন্তা করেন। দেখেন না, সনাতন ধর্মের ভাই বোনেরা ওনারা কিন্তু সঠিক পথ বাইছা নিছে, ওনারা কিন্তু জামাত ইসলামকে সাপোর্ট দিচ্ছে। আপনারাও নিজেরা চিন্তা করে বাইর করেন, বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন কাদের কাছে আপনারা নিরাপদ। আর মাথায় রাখেন, ডাক্তার শফিকুর রহমান স্যার যদি ক্ষমতায় আসে, হ্যাঁ উনি যদি ক্ষমতায় আসে তাহলে কোনো প্রতিহিংসার রাজনীতি আর এই দেশে চলবে না। প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কবর দেওয়া হবে ভারতের আধিপত্যকে, ওইটাকেও কবর দিয়ে দেওয়া হবে। এবং নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান, আগের সংবিধান আর এই যে 270 দিন বৈশা ওনারা যা আলাপ করছে এই সব কিছু নিয়ে একটা নতুন সংবিধান আসবে, এটাই বিশ্বাস করতে চাই সবার জন্য।